শুধু দুটি কথা বলতে চাই। আপনারা জানেন পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক লাগানো আর হাতিকে কোলে তুলানো যেমন অসম্ভব, এই বাংলাদেশে হাসিনা আর আসবে না সেটাও অসম্ভব। আর আমরা বিএনপি কেন করব? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের দেশে আক্রমণ করলো, তখন কতিপয় রাষ্ট্রের দাবিদার কেউ পাকিস্তানে বন্দী আর কেউ কলিকাতায় বাইজি নাচাতে ব্যস্ত। এই হলো ওদের অবদান। আর আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1974 সালে যখন মাত্র 7 কোটি জনগণ ছিল, সেই খাদ্য উৎপাদনও তারা করতে পারে নাই। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে সবুজ বিপ্লবের মাধ্যমে শুধু অভ্যন্তরীণ চাহিদাই মিটা নাই, সর্বপ্রথম নেপালে চাল রপ্তানি করে সবুজ বিপ্লবের মাধ্যমে। এই হলো আমাদের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং বাংলাদেশ যে দুটি খাতে সর্বক্ষেত্র বৈদেশিক মুদ্রা অর্জন করে, তার একটি খাত হলো গার্মেন্টস সেক্টর, আর একটি হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা। এটাও অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তো আজকে বক্তৃতা দীর্ঘায়িত করব না, কারণ আমরা আজকে সিনিয়র নেতৃত্ববৃন্দের বক্তৃতা শুনবো। সর্বশেষে বলতে চাই, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তোমার প্রতীক্ষায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। বিএনপি আমাদের 5 আগস্টের পূর্বে আমাদের উপর যে স্টিম রোলার চালানো হয়েছে, বিএনপির উপর স্টিম রোলার চালানোর একমাত্র কারণ ছিল বিএনপিকে বাংলাদেশ থেকে উৎখাত করা। কিন্তু বিএনপি কি বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ভাইরা আমার? হয় নাই। কে উৎখাত হয়েছে? সেই আওয়ামী লীগ উৎখাত হয়েছে। কোথায় গেছেন? ওই দাদা বাবু আর গঙ্গায় নির্বাচন নিতে হয়েছে। বড় বড় কথা বলতেন খেলা হবে। কোন খেলা খেলবেন? খেলা তো 5 তারিখে হয়ে গেছে ভাইরা আমার। আবার বলতেন জ্বালা রে জ্বালা, আহারে অন্তর জ্বালা। এবার কোন জ্বালায় আছেন আপনারা? বাংলাদেশ ছেড়ে বলে পালাবেন না, নৌকার মাঝি বাংলাদেশ ছেড়ে পালায় না, তাহলে কোথায় গেলেন আপনারা? কি হলো আপনাদের বড় বড় কথা? ভাই অহংকারের কিন্তু পতন হতে হবে ভাই, অহংকার করলে পতন হবে। আমরা বিএনপি করি, আমাদের মধ্যে কোনো অহংকার বোধ নাই। সময় বাড়াবো না। এখানে আমরা বলতে চাই যে আমাদের জন্য, আমাদের মেয়েদের জন্য বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি, তারা যে কার্যক্রমগুলো চালিয়ে গিয়েছিলেন, আমরা যে মহিলারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম তাদের আমলে, শুধু তাদের কারণে কিন্তু আমরা কিন্তু ঘর থেকে বের হয়ে এসে নারী অধিকার কায়েম করতে পেরেছিলাম। আমাদের মেয়েরা যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের জন্য শিক্ষাবৃত্তিও ছিল। তাই বলবো, কোনো অংশে আমরা মেয়েরাও অধিকার শূন্য হয়নি এই সরকার আমলে। আর এই সরকার আমলে কিন্তু নারীর অধিকার দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল বেগম খালেদা জিয়ার সেই আদলের রাজনীতি। তাই বলবো ভাই ও বোনেরা, দুর্দিন আমরা পার করে এসেছি। আমরা সবাই হলো জাতীয়তাবাদী দলের আদর্শে আদর্শিত। আমরা দুর্দিন দেখেছি। আপনারা সবাই ভাগ্যবান, আপনাদের এখানে, আপনাদের ওয়ার্ডে আমাদের দলের সূর্য সন্তান রয়েছে। তারে আদলে আপনারা রাজনীতি করেছেন, দুর্দিনে তারে ছত্রছায়ায় ছিলেন। আপনারা আগামী দিনে যে কমিটিটা উপহার দিবেন, তাতে আমাদের সর্বস্তরের নেতাকর্মী যেন উপস্থিত থাকে আর তাদের কার্যক্রম দ্বারা চালিয়ে যেতে পারে, তারা যেন কেউ বঞ্চিত না হতে পারে, সেদিকে দৃষ্টি আকর্ষণ করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। বক্তব্য দেব কি? অনেকে বক্তব্য দেবে, শুধু দুটি কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, আজকে 7 নং ওয়ার্ডে কাউন্সিল হতে যাচ্ছে। সম্মানিত 7 নং ওয়ার্ডবাসী ভাই বোনেদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যারা আমাদের মাঝে দুর্দিনে ছিল ভাইয়েরা আমার, তাদেরকেই অবগত আপনারা করবেন। আর যারা আমলি করছে তাদেরকে আসতে দিন না, অবশ্যই আসতে দেবেন, কিন্তু ঘরে পৌঁছাতে দিবেন না ভাইয়েরা আমার। তাদেরকে আপনারা সকলেই চিনেন। আমলিক কারা করে 7 নং ওয়ার্ডবাসীরা অবশ্যই চিনেন। যারা আমলিক করে অবশ্যই আপনারা চিহ্নিত করবেন তাদেরকে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, উদাত্ত আহ্বান করছি, আপনারা যারা এই সিদ্ধান্ত নেবেন
ভেবে চিনতে অবশ্যই অবশ্যই যারা দুর্দিনে আছেন অবশ্যই অবশ্যই তারা পাওয়ার যোগ্য। প্রিয় ভাইয়া বোনেরা, আমার কথা বাড়াবো না। আগামী দিনে আমরা আমাদের যেভাবে দিক নির্দেশনা আমাদেরকে দেবে, আমরা আবারও আপনারা হয়তো ভাবছেন যে আমরা এখন হয়ে গেছি, না, অবশ্যই আমাদের এখনো শত্রু আছে। তাই আমাদেরকে ঐক্য থাকতে হবে। আমাদের ঐক্য থেকে কাঁধে কাঁধ মিলে আমাদের কাজ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন এই তারেক জিয়া অনেক বক্তব্য আপনারা শুনেছেন, আমার বলার কিছু নাই। আর ওনারা বলেছে আদর্শ ফলো, ঘরে ঘরে পৌঁছা দেন, ধানের শীষের কথা বলেন। ইনশাআল্লাহ আগামী দিনে এই ধানের শীষ অবশ্যই অবশ্যই মানুষের ঘরে ধানের শীষ হবে এবং ধানের শীষ এই জিতবে। তাই আমাদেরকে ঐক্য থাকতে হবে, সবাই মিলেমিশে আমরা কাজ করতে চাই। ইনশাআল্লাহ আমরা জয়ী হবে। আর সেই খুনি হাসিনা, উনি তো পালিয়ে গেছে, ওনার কথা না মানলেই হয়। আমাদের চিন্তা এখন করতে হবে ধানের শীষ কখন আসবে ঘরে ঘরে। তাই কথা বাড়াবো না, আমি চলে যাব, আমার অনেক দূরে বাড়ি। আমার জন্য দোয়া করবেন, সকালে সবাই সুস্থ থাকেন, থাকেন। আমরা যে এখন বিএনপির পরীক্ষিত, প্রতিটি মিটিং, সেদিন 11 নম্বরের যখন মিটিং হয় ঠিক 9:30টার সময় মিটিং শুরু হয়েছে, রাত 1:30টা পর্যন্ত মিটিং চলমান ছিল। একজন নেতাকর্মীও চেয়ার থেকে ওঠেন নাই। এতেই প্রমাণিত হয়েছে যে আমরা বিএনপিকে কতটা ভালোবাসি। আমরা সবাই বিএনপির প্রতিচ্ছবি। আসলে শাহিন ভাই বলে গেছেন যে মিটিং শেষ, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য না শোনা পর্যন্ত আমরা কেউ উঠব না। এখানে বক্তৃতার কিছু নাই। 7 নম্বরের মাটি বিএনপির ঘাঁটি, এটি আপনারা প্রমাণ করেছেন বারবার। বিগত ফ্যাসিস্ট আমলেও প্রমাণ করেছেন। কারণ শাহিন তার ছাত্র রাজনীতি থেকে যখন শুরু করেছেন, ছাত্র দল করেছেন, যুব দল করেছেন, আজকে বিএনপির সাধারণ সম্পাদক। আজকে 35 বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আপনারা তাকে বেছে নিয়েছেন, ভোট দিয়েছেন, বিএনপিকে ভোট দিয়েছেন, শাহিনকে ভোট দিয়েছেন। এতে প্রমাণিত করেছেন 7 নম্বরের যারা অধিবাসী 90% বিএনপিকে সমর্থন করেন। প্রিয় ভাইয়েরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তেনাদের কথা আর না বলি। 17 বছর ধরে চিরুনি অভিযান করেছে এই হায়না আওয়ামী লীগ সরকার। কোন দোষ ত্রুটি তাদের বাইর করতে পারেনি। ভুয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। শুধু মেঘের আড়ালে সূর্য ঢাকা যায়, সেটা ক্ষণিকের জন্য। মেঘ চলে গেলে সূর্যের প্রকৃত রূপ আবার চলে এসে আমাদের মাঝে। তেমনটি ঘটেছিল বিগত দিনে। আমি বক্তব্য দিব না, আজকে শুধু একটি কথা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা যারা বিএনপি করি, আমরা সবাই ম্যাচুরিট, আমরা সবাই অভিভাবক, আমরা এখন গার্জিয়ান, আমাদের ছেলেমেয়েরা আছে। বিগত দিনে আমাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আমরা সামলিয়ে নিতে পেরেছি, ইনশাআল্লাহ পারবো। কিন্তু বর্তমান যে ক্ষতির সামনে আমরা দাঁড়িয়েছি, এই ক্ষতি যদি আমাদের গায়ে এসে পড়ে যায়, আমরা কখনোই এটাকে ওভারকাম করতে পারবো না, সামলিয়ে উঠতে পারবো না। বক্তব্যের কিছু নাই। আজকে কাউন্সিল হবে। 7 নম্বর ওয়ার্ড কমিটি যেন সৈয়দপুরের মধ্যে একটি বাঘের বাচ্চার মতো কমিটি হয়, সেই জন্য আমি সর্বপ্রথম সকলকে অনুরোধ করব যে আপনারা যে কমিটি দিবেন সেই কমিটি যেন সৈয়দপুরের মধ্যে 7 নম্বর ওয়ার্ড শক্তিশালী কমিটি হয় এবং বিএনপির কমিটি হয়। তবে বলবো যারা কমিটি করবেন তাদের কাছে অনুরোধ, এর মধ্যে যাতে বিগত দিনে যারা আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকারের সাথে যোগাযোগ রেখেছে এরকম কোন লোকজনকে আপনারা এখানে ইনক্লুড করবেন না, নচেত তারা একদিন আবার সাপের মতন দংশন করবে, আপনাদের কমিটি ভেঙে দেবে, কমিটির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং সেই সকল লোককে আমরা
কোনোদিনও অন্তর্ভুক্ত করব না। ভাইরা আমার, এটুকু বলতে চাই, সৈয়দপুরের বিএনপি এখনো পর্যন্ত সৈয়দপুরের মাটি বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত আছে। সেই হিসাবে 7 নম্বর ওয়ার্ডেও বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত আছে। আমরা এই কথা বলতে চাই, প্রশাসনের লোক যদি থেকে থাকেন কান খুলে শুনে নেন, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের নেতারা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে ধরার ব্যবস্থা করেন, নচেৎ আপনাদের ব্যবস্থা করার জন্য এই বিএনপি ইনশাল্লাহ মাঠে নামবে, এটুকু আশ্বাস দিতে পারি আপনাদেরকে। আপনারা কেউ বলতে পারি যে আওয়ামী লীগের লোকজন বুক খুলে ঘুরে বেড়াচ্ছে এবং তারা চেষ্টা চালাচ্ছে। বিগত দিনে দেখেছেন আপনারা কাজীহাটে যে একটি সংঘবদ্ধ হয়ে তারা আওয়ামী লীগের একটি সংগঠনকে এক জায়গা করার চেষ্টা করছিল। সেই সময় প্রশাসন খবর পেয়ে অবশ্য তাদেরকে দৃঢ় করেছে। দিক নির্দেশনা তার সহযোগিতায় পরবর্তীতে আমি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে জেলা বিএনপির সভাপতি আমি হই নাই। যাই হোক, সেই শাহিন আক্তারের হাত ধরেই কিন্তু আমার রাজনীতি উত্থান, এটা অস্বীকার আমি করি না। তারপরেও আর এক রাজনৈতিক গুরু আমার আলহাজ শওকত চৌধুরী। আলহাজ শওকত চৌধুরী মূল দল করতো, কিন্তু ছাত্র দলের সঙ্গেই এই শাহিন ভাই আর শওকত চৌধুরী এই দুজনে কিন্তু মূলত এই দুটা ব্যক্তি। তখন আমি দেখতাম ইয়াং ছেলে, আমরা ছাত্রদল করি। আজকে যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, সেও ছাত্রদল করে। আমাদের সেই সময় ছাত্রদল এতটা শক্তিশালী হয়েছিল যে এই দুইটা ব্যক্তিকে পেয়ে আমরা সংগঠনকে শক্তিশালী করেছি। এবং ওই সময় ছাত্রদল বলেছিল শওকত চৌধুরী জেলা বিএনপির সেক্রেটারি হবে, এবং সেই দিন শওকত চৌধুরীকে আমরা জেলা বিএনপির সেক্রেটারি নির্বাচিত করেছিলাম। ভাইরা আমার, 15টি ওয়ার্ড, এই 15টি ওয়ার্ডের মধ্যে 7 নম্বর ওয়ার্ড বিএনপি যেমন শক্তিশালী, তেমনি শক্তিশালী আমাদের 11 নম্বর ওয়ার্ড বিএনপি। আমরা দেখতাম আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের সঙ্গে যখন আমাদের মারামারি হতো, আমরা দেখতাম এই 7 নম্বর ওয়ার্ড থেকে একটা গ্রুপ বের হইতো, 11 নম্বর ওয়ার্ড থেকে একটা গ্রুপ বের হইতো, আর 12 নম্বর ওয়ার্ড থেকে একটা গ্রুপ বের হইতো। ভাইরা আমার, এই 3টা ওয়ার্ড সৈয়দপুরের আওয়ামী লীগকে আমরা পিটাইছি। কিন্তু বর্তমান যে সরকার আছে, এই সরকার কেমন সরকার ভাই? একটু চিন্তা করেন। আজকে 10 মাস পার হয়ে গেছে, তারা সংস্কারের নামে কোনো সংস্কার করে নাই। তাদের কথা কোনোটাই সঠিক নয়। অর্থাৎ ওই আমাদের গ্রামে একটা কথা বলে, নল বিন্না তল তল। এক বাদশা নাকি এক গুণিককে বলেছে যে গুণিক সাহেব এবারে আবহাওয়ার অবস্থা কি? তো গুণিক সাহেব বলেছে এবারে আবহাওয়ার অবস্থা নল বিন্না তল তল। অর্থাৎ বন্যা হবে কি ধরনের? বাদশাকে বলছে নল বিন্না তল তল। সেবারে দেখা যাচ্ছে বন্যা হয়নি। যখন বন্যার বাচ্চা প্রস্তুতি নিয়েছে যে বিন্না তলায় যাবে, বিশাল বড় ধরনের বন্যা হবে, সেই কারণে প্রস্তুতি নিয়েছে, কিন্তু সেবারে বন্যা হয় নাই। সেই গুণিক সাহেবকে আবার ডাকছে, বাচ্চা তলব করছে যে আপনি যে বললেন এবার বিন্না তলায় যাবে, কিন্তু বিন্নার নিচেই তো পানি থাকলো। আচ্ছা বাদশা, আপনি বুঝতে পারেন নাই। কি বুঝতে পারি নাই? আমি বলছি বিন্নার তলে পানি থাকবে। তারপর নেক্সট আবারও জিজ্ঞাসা করছে আগামী বছর কি হবে, আবারও বলছে নল বিন্না তল তল। সে বছর বাচ্চা আর প্রিপারেশন নেয়নি যে ব্যাপক বন্যা হবে, কিন্তু সেই বছরে দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে এবং বিন্না তলায় গেছে। আবারও যখন ওই গুণিককে ধরছে, তখন উনি বলছে যে আমি তো বলছি বিন্না তলে যাবে। অর্থাৎ এই সরকারের, বর্তমান সরকারের কথাবার্তাগুলো ঠিক একই রকমের। তারেক জিয়া তিনি বলেছেন, 5ই আগস্টের পর বলেছেন
আগামী দিনে যে নির্বাচন আসবে সেই নির্বাচন হবে এদেশের সবথেকে কঠিন নির্বাচন। এই কঠিন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে আগামী দিনে আমাদের ক্ষমতায় আসতে হবে। এইটা কিন্তু তারেক জিয়া বারবার আমাদের বলেছেন, উনি বক্তৃতা বিবৃতিতে বারবার বলেছেন। এখন উদাহরণটা আমি কি দিতে চাই? উদাহরণটা দিতে চাই, আমরা হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে বলে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, এটা ভাবলে চলবে না। আওয়ামী লীগ পালিয়ে গেছে এটাও ভাবলে চলবে না। আমরা কিছুদিন আগে পাকিস্তানের একটা নির্বাচন দেখেছি। পাকিস্তানের যে নির্বাচন, ইমরান খানের যে পার্টি ছিল সে পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সে পার্টি দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা একটা প্রতীকও নিতে পারে নাই। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা জনগণের মাঝে বা নির্বাচনী প্রচারণাও নামতে পারে নাই। কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা গেল যে সবথেকে বেশি আসনে জয়লাভ করেছে ওই ইমরান খানের পার্টি। এইটা মাথায় রাখতে হবে। ইমরান খানের পার্টি সবথেকে বেশি আসনে জয়লাভ করেছে গত পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে। এটা আমি এই কথাটি এই কারণে বললাম। আবার আমাদের দেশে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনারা হয়তো এটা কেউ মনে রেখেছেন বা মনে রাখেন নাই। আর 1982 সালের 25শে মার্চ বা 24শে মার্চ আমাদের সরকারকে হটিয়ে, বিএনপির সরকারকে হটিয়ে এরশাদ সরকার ক্ষমতা দখল করেন। দীর্ঘ 9 বছর তিনি ক্ষমতায় থাকেন। তারপরে এই 9 বছরে বিএনপির যারা নেতা ছিল, অনেক নেতা বিএনপি ত্যাগ করে জাতীয় পার্টিতে চলে গেছে, অনেক দলে চলে গেছে। বিএনপির উচ্চ পর্যায়ের বলা যায় প্রায় সকল নেতাই বিএনপিকে ত্যাগ করে চলে গেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরে বিএনপির সাথে নিয়ে অনেক ত্যাগ স্বীকার করে বিএনপিকে, বিশেষ করে সাধারণ মানুষদের সাথে নিয়ে বিএনপিকে ঠিক রাখার চেষ্টা করেছিল। 1990 সালের শেষের দিক এরশাদের পতনের পর আওয়ামী লীগ কিন্তু সুসংগঠিত ছিল। আওয়ামী লীগ নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, 1991 সালে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন পর্যন্ত এদেশের মানুষ মনে করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, আওয়ামী লীগ নির্বাচনে বেশি আসন পাবে। আন্তর্জাতিক গণমাধ্যম, বিভিন্ন জরিপ ইত্যাদি বলেছিল যে আওয়ামী লীগ এই ক্ষমতায় আসতেছে। এবং ভোটের দিন আপনারা অনেকের মনে থাকতে পারে যে শেখ হাসিনা নৌকা মার্কা, পুরা শাড়িতে নৌকা দেওয়া আছে, নৌকা মার্কার একটা শাড়ি পরে বিভিন্ন সেন্টারে ঘুরে বিকালের দিকে ওরা কে কোন মন্ত্রী হবে এই মন্ত্রী হওয়ার জন্য ওরা পদবণ্টন শুরু করে দিয়েছিল। কিন্তু নির্বাচনের ফলাফল সাধারণ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ছিল বিধায়, সাধারণ মানুষ জিয়াউর রহমানের পক্ষে ছিল বিধায়, নেতারা ছিল না কিন্তু সাধারণ মানুষ ছিল, খেটে খাওয়া মানুষ ছিল বিধায় সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট না দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে 1991 সালে খালেদা জিয়াকে ক্ষমতায় অধিষ্ঠিত করে। দীর্ঘ 16 বছর এইরকম একত্রিত হওয়ার আমাদের সুযোগ ছিল না। এখন আমাদের হাতে যে সুযোগটা আসছে, আমরা একত্রিত হতে পারছি, কথা বলতে পারছি এবং আগামী দিনের সম্ভাবনা দেখা দিয়েছে যে বাংলাদেশে আমরা বিএনপি তথা ধানের শীষের তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দলের সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তো এই অবস্থায় আমাদের একটু সুশৃঙ্খল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা প্রায়ই ওখানে দেখি যে সবাই একটু নিজ নিজকে অস্থির হয়ে গেছে। এই অস্থিরতা হলে চলবে না। এখন আমাদের সাবধান থাকতে হবে এবং ঐক্য থাকতে হবে, যে কোনো মূল্যে ঐক্য থাকতে হবে। আজকে ভালো লাগছে যে পৌর বিএনপি উদ্যোগ গ্রহণ করেছেন তার 15টি ওয়ার্ডে এক এক করে এই কাউন্সিল করা। বেশ কয়েকটি ওয়ার্ডে কাউন্সিল হয়ে গেছে এবং আজকে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক যারা তারাও ওখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমাদের যে সময় আসছে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন যে এখন আমাদের একটা কঠিন সময় আসছে। এখন নানাভাবে মানুষ বা রাজনৈতিক কিছু দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে বিএনপি নাকি সব পেয়ে গেছে, আমরা ক্ষমতায় নাই, আমরা ক্ষমতার ধারে কাছে নাই, আমরা কোনো সুযোগ সুবিধাও পাই নাই। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটতে পারে কোথাও আমাদের দলের,
কেউ ঘটাতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু তাকে নিয়ে সমগ্র দলটা বিচার করা যেতে পারে না। আজকে অনেকে বলতেছে যে বিএনপি তো সব পেয়ে গেছে, আমরা নাকি সব দখল করে ফেলছি। কি দখল করেছি ওদের কাছে যদি বলা হয় তাহলে তার হিসাবখানা তারা দিতে পারবে না, এটা তারা বলছে শুধু। আগামী দিনে এই কথার থেকে আমাদের বাইরে আসতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলছেন যে বিএনপিকে সংযম প্রদর্শন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং নিজেকে আমাদের একত্রিত থাকতে হবে। এই একত্রিত থাকার জন্য আজকে খুবই ভালো লাগছে। 7 নম্বর ওয়ার্ডের কথা আমি যেটুকু জানি যে বেশিরভাগ লোকেই ব্যবসায়ী, নানা কাজে তারা ব্যবসার ব্যস্ত থাকে। তারপরেও আজকে সুযোগ হয়েছে শুক্রবার, আজকে অনেক 7 নম্বর ওয়ার্ডের অনেক লোক আসছেন। আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আর 2024 সালের নির্বাচন আমি আর দামি নির্বাচন, অর্থাৎ আমরা অংশগ্রহণ করি নাই। এই জন্য আমাদের এলাকাবাসী সহ সৈয়দপুরবাসী তার প্রিয় মার্কা ধানের শীষে তারা ভোট দিতে পারে। আরেকটি উদাহরণ দিয়ে দেই, 2021 সালে যেটা পৌরসভা নির্বাচন হয়েছিল নাকি ভাই, আমাদের প্রার্থী ছিলেন আলাদা রসুল সরকার, ওটাও কোনো নির্বাচন হয়নি। আল্লাহর অশেষ রহমত, আপনাদের পুরোপুরি সমর্থন ছিল বলে আমি যে কোনো অবস্থায় কাউন্সিলরে টিকে গেছি। ভোট সেন্টারে গেছে জনগণ, মায়েরা আইডি কার্ডে সার্ভার ওপেন করে বলে যান আপনার ভোট হয়ে গেছে, ইভিএম এ ভোট আপনার হয়ে গেছে। এইরকম নির্বাচন আর বাংলাদেশে হবে না ভাই আমার। আগামী দিনে যে নির্বাচন হবে, যে নির্বাচনের জন্য হাজার হাজার জনগণ আত্মহতি দিয়েছে, যে নির্বাচনের জন্য ছাত্র জনতা শহীদ হয়েছে, যে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছে আমার প্রিয় দল বিএনপি, জাতীয়তাবাদী পরিবার। আমাদের মতো কষ্ট কেউ ভোগ করে নাই। হাজার হাজার নেতা কর্মী আমাদের গুম হয়ে গেছে, আত্মহতি দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবরণ করতে হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে প্রায় 18 বছর যাবত তিনি দেশান্তরী। আমরা বলতে চাই, আমার 7 নম্বর ওয়ার্ড বাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আপনারা অতীতের মতো যেভাবে আপনারা বিএনপির পক্ষে ছিলেন, জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলেন, ধর্মীয় মূল্যবোধের পক্ষে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ছিলেন, ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা আরো সংগঠিত হয় ধানের শীষের পক্ষে আপনারা বলতে পারবেন। এটা আমরা সবাই আশা করি। যতই ভোটের সুযোগ হবে, সারা সৈয়দপুরের জনগণের মতো আমাদের 7 নম্বর ওয়ার্ড বাসীও ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ ভোট দেবে।